মফস্বলে থাকার একটা সুবিধে হলো পরিচিতি। 5 বছর এক জায়গায় থাকলে সে এলাকার হোমরা চোমরা কে, কোন হোটেলে কি খাবার পাওয়া যায়, বাজার দোকান এবং অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে জানার আর কিছুই বাকি থাকে না। তার জায়গায় যদি 20 বছর থাকেন কেউ, তাহলে সবার হাঁড়ির খবরই জেনে যাবেন এবং কোথাও বেড়াতে গেলে কেউ না কেউ নিজের বাড়িতেই থাকতে বলবেন। তেমনভাবেই কুমাওনের পোল্ডারের বাড়িতে প্রথম রিকেট এসেছিল 15 বছর আগে। থাকার কথা ছিল মাত্র 2 দিন, কিন্তু তার এমন জ্বর হলো যে সে থেকে গেল 6 সপ্তাহ। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন রুডিয়ার্ড কিপলিং এর লেখা দ্য ফ্যান্টম রিক্সা। সানডে সাসপেন্সে এই গল্পটি প্রথম প্রচারিত হয় 5ই অগস্ট 2018 সালে। শুরু হচ্ছে দ্য ফ্যান্টম রিক্সা। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছিল রিকেট। সেই থেকে আজ পর্যন্ত পোল্ডার রিকেটের বাড়িতে কার্ড, মিষ্টি এসব পাঠায়। হেদারলে ডাক্তার, নিজের প্র্যাকটিসের বাইরেও একটা হাসপাতাল চালাতেন। সত্যি বলতে কি, সেটাকে হাসপাতাল না বলে সার্ভিস সেন্টার বলা ভালো। ভারতের আবহাওয়ায় ইংরেজদের মাঝে মাঝেই একটু ব্রেকডাউন হয়ে যায়, তখন দরকার পড়ে মেরামতের, সেই জন্যেই এই হাসপাতাল। হেদারলে খুব ভালো মানুষ। তার পেশেন্টদের সাধারণত বিশ্রামের থেকে বেশি কোনো ওষুধের প্রয়োজন হতো না। উনি বলেন, বিশ্রামের অভাবে যে কত মানুষ মারা যান তার কোনো হিসেব নেই। আগের বছর যে প্যান্সে মারা গেল, সেও তো এই কারণেই মারা গেল। ওই যে কাটাবন্দি সেটেলমেন্টের কাজটাও নিল, ওইটাই ওর কাল হলো। রাত দিন খাটনি, বিশ্রাম নেই, তাতে ওর মাথাটা গোলমাল করতে শুরু করলো। না হলে মিস ম্যানারিংয়ের সঙ্গে ওর যে বিয়ে হওয়ার কথা ছিল, তার সঙ্গে ওরম অদ্ভুত ব্যবহার করবে কেন? আর ওইসব ভূতের গল্প টল্প স্রেফ গাঁজা। 3টে লোকের কাজ একটা মানুষ করলে ওরকম হবেই। কিন্তু আমার বিশ্বাস হয় না। প্যান্সের সঙ্গে আমি অনেক সময় কাটিয়েছি। এত স্পষ্ট ভাষায় সে আমায় বলতো সে যা দেখছে, তার যে মাথার গোলমাল হয়েছিল, এটা আমি মানতে রাজি নই। কিছু একটা নিশ্চয়ই দেখতে পেয়েছিল সে। আমি ওকে বলেছিলাম নিজের অভিজ্ঞতার কথা লিখতে। লিখলে হয়তো মনটাও হালকা হবে, আর তাছাড়া এটাও তো এক ধরনের সাহিত্য। কিন্তু তাতে হিতে বিপরীত হলো। রাত দিন এক করে, জ্বর যন্ত্রণা উপেক্ষা করে প্যান্সে লেখা শুরু করল। 2 মাস পরে যখন সে মারা গেল, তার লেখা পাণ্ডুলিপি এলো আমার কাছে। সেই পাণ্ডুলিপি আমি এখানে তুলে দিচ্ছি। আমার ডাক্তার আমায় বলেছে আমার বিশ্রাম আর হাওয়া বদলের প্রয়োজন। দুটোই হয়তো আমি আর কয়েকদিনের মধ্যেই পাবো। এমন বিশ্রাম যা থেকে আমি আর কোনোদিন উঠবো না, আর এমন এক জায়গায় হাওয়া বদল যেখানে কোনো ট্রেন বা স্টিমার আমায় নিয়ে যেতে পারবে না। কিন্তু তার আগে আমার এই লেখা আমি শেষ করে যেতে চাই, যাতে সবাই জানতে পারে আমি কি নরক যন্ত্রণা ভোগ করছি। আজ থেকে মাত্র 2 মাস আগে I was the happiest man in India, আর আজ এই গোটা দেশে আমার থেকে হতভাগ্য আর কেউ নেই। ডাক্তারের বক্তব্য আমার মাথা, হজম শক্তি, চোখের দৃষ্টি সবই নাকি খারাপ হয়ে গেছে। কতটা খারাপ হয়ে গেছে তার বিচার আপনি করুন। 3 বছর আগের কথা। আমি লম্বা ছুটি কাটিয়ে গ্রেভসএন্ড থেকে বম্বে ফিরে আসছি। জাহাজে আমার সঙ্গে ছিলেন মিসেস অ্যাগনেস কিথ ওয়েসিংটন। তার স্বামী বম্বেতে কর্মরত। তিনি কেমন মহিলা ছিলেন তা জানার আপনার কোনো প্রয়োজন নেই। এটুকু জানলেই যথেষ্ট যে জাহাজ যতদিনে ভারতে পৌঁছেছে ততদিনে আমরা একে অপরকে প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছি। কিন্তু দুজন মানুষের ভালোবাসা কখনো সমান হয় না।
আমি অ্যাগনেসকে প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু কিন্তু ও আমায় আরো অনেক বেশি ভালোবাসতো। এটা আমি তখন না বুঝে থাকলেও পরে বুঝেছি। বম্বে পৌঁছে আমরা ঠিক করি যে 4 মাস পরে আমরা আবার দেখা করব সিমলায়। 2 মাস আমরা সিমলায় একসঙ্গে কাটাই এবং সেখানেই শুরু হয় আমাদের সমস্যা। আমার ভালোবাসা কাঠের মতো পুড়ে ছাই হয়ে গেল। যাকে ছাড়া কয়েকদিন আগে অবধি চলবেই না মনে হতো, এখন তার মুখ দেখলেই বিরক্ত লাগতে শুরু করলো। কথাটা আমি অ্যাগনেসকে বললাম। 1882 অগস্ট মাসে আমি অ্যাগনেসকে বললাম, রেখে ঢেকে নয়, একদম মুখের ওপর। কিন্তু যা আশা করেছিলাম হলো তার ঠিক উল্টো। অন্য কোনো মহিলা হলে হয় কান্নাকাটি করে চলে যেত অথবা আমায় মারধর করত। অ্যাগনেস তার কোনোটাই করল না। সে বারবার একই কথা বলে চলল। জ্যাক ডার্লিং, ওরম মাঝে মাঝে হয়, কয়েকদিন অপেক্ষা করো না, দেখবে আমরা আবার বন্ধু হয়ে গেছি। কিন্তু আমার অ্যাগনেসকে আরোই অসহ্য মনে হতে লাগলো। সেই রাগ মনের মধ্যে চেপে রেখে আমি মুখ বন্ধ রাখলাম। পরের বছর সিমলায় আমাদের আবার দেখা হলো। যতই আমি অ্যাগনেসকে এড়িয়ে যেতে চাই, ততই যেন ও আরো আমার পেছনে লেগে থাকে। সর্বক্ষণ সেই একই কথা, কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে। হয়তো আমার ওর দিকটা ভেবে দেখা উচিত ছিল, ওর মনের অবস্থা বোঝা উচিত ছিল, কিন্তু আমি আর পারছিলাম না। একজনকে ভালোবাসার অভিনয় করে যাওয়া আমার পক্ষে আর সম্ভব ছিল না। গত বছর আমাদের আবার দেখা হয়। ও সেই একই অনুনয় আর আমার সেই একই উত্তর। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দেখাও আরো কম হতে লাগলো। আমি অন্য বন্ধুদের সঙ্গে সময় কাটাতে লাগলাম এবং সেই করতে করতে আমি কিটি ম্যানারিং এর প্রেমে পড়লাম। এখন ভাবলে গোটা 1884 সালটাই কেমন একটা স্বপ্নের মতো মনে হয়। একদিকে কিটি আর আমি একসঙ্গে ঘোড়ায় করে ঘুরতে যাচ্ছি, কথা বলছি, আমাদের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করছি, আমি ওকে প্রপোজ করছি, ও আমায় হ্যাঁ বলছে। আর অন্যদিকে রিকশো থেকে বেরিয়ে থাকা মিসেস ওয়েসিংটনের সাদা গ্লাভস পরা হাত, আর সেই এক কথা, সব ঠিক হয়ে যাবে। আমার আর কিটির বিয়ে ঠিক হওয়ার পর খবরটা জানাতে আমি মিসেস ওয়েসিংটনের কাছে গেছিলাম, কিন্তু খবর তার আগেই ওনার কাছে পৌঁছে গেছিল। জ্যাক ডার্লিং, শুনলাম তুমি নাকি বিয়ে করছো। আই এম শিওর ইটস অল আ মিস্টেক, আ হরেবল মিস্টেক। সব ঠিক হয়ে যাবে, দেখো তুমি আবার আগের মতো আমার কাছে ফিরে আসবে। আবার আমরা একসঙ্গে সিমলায় বেড়াতে যাব। আবার আমরা অ্যাগনেস, কিচ্ছু আগের মতো হবে না। আমি তোমায় আর ভালোবাসি না, এই সহজ কথাটা তোমার মাথায় ঢুকছে না কেন? আমার উপর রাগ করো না জ্যাক। আই এম সরি। আমি তোমায় রাগিয়ে দিতে চাইনি, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি এখনো তোমায় ভালোবাসি। একটু 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 প্লিজ প্লিজ একটু সময় দাও আমায়। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আই সোয়্যার সব ঠিক হয়ে যাবে। এই বলে মিসেস ওয়েসিংটন পুরোপুরি ভেঙে পড়লেন। আমি তাকে ছেড়ে বেরিয়ে এলাম, কিন্তু রাস্তায় ঘোড়ায় করে যেতে যেতে দেখি আমার পেছনে পেছনে মিসেস ওয়েসিংটনের রিকশা আসছে। আমার আজও ছবির মতো স্পষ্ট মনে আছে সেই সন্ধ্যাটা।
দূরে অন্ধকার কালো পাহাড়, পায়ের নিচে শেষ বর্ষার বৃষ্টিতে ভেজা রাস্তা, আর আমার পেছনে মিসেস ওয়েসিংটনের হলদে কালো রিকশো। অ্যাগনেসের এক মাথা ভর্তি সোনালি চুল পেছন দিকে এলিয়ে পড়েছে, যেন অ্যাগনেস খুব ক্লান্ত। সঞ্জলি রিজার্ভয়ারের কাছে এসে আমি চট করে আমার ঘোড়াটা নিয়ে একটা সরু গলিতে ঢুকে পড়লাম। পেছন থেকে যেন শুনতে পেলাম, কিন্তু আমি থামিনি। তার ঠিক 10 মিনিট পরেই আমার কিটির সঙ্গে দেখা হলো, আর তার সঙ্গে কথা বলতে বলতে আমি সেদিন সন্ধ্যের ঘটনা ভুলেই গেলাম। এর 1 সপ্তাহ পরে মিসেস ওয়েসিংটন মারা গেলেন। আমি হঠাৎ করে অনেকটা হালকা বোধ করতে শুরু করলাম। আমি প্লেন্সওয়ার্ড ফিরে গেলাম, আর 3 মাসের মধ্যে অ্যাগনেসের কথা পুরোপুরি ভুলে গেলাম। 1885 এপ্রিলে আমি ফিরে এলাম সিমলায়। আবার সিমলা, আবার ভালোবাসা, কিন্তু এবার কিটি। জুন মাসে আমাদের বিয়ে ঠিক হলো। নিজেকে আমার তখন ভারতের সব থেকে সুখী, সব থেকে ভাগ্যবান মানুষ মনে হচ্ছিল। 15 এপ্রিল আমি আর কেটি গেলাম হ্যামিল্টনসে আমাদের বিয়ের আংটির মাপ দিতে। দোকান থেকে বেরিয়ে আমরা ঘোড়ায় চড়ে চললাম কম্বোমিয়া ব্রিজের দিকে। কারোরই তাড়া নেই। আমার ঘোড়া ভেজা রাস্তায় একটু ধীরে ধীরে হাঁটছিল। পাশে কেটি অনর্গল কথা বলে যাচ্ছিল। ঠিক তখনই আমার মনে হলো দূর থেকে কে যেন আমার নাম ধরে ডাকছে। আমার মনে হলো গলাটা আমি যেন আগে কোথাও শুনেছি, কিন্তু কিন্তু কোথায় মনে পড়ল না। আমার ঘোড়া যখন কম্বোমিয়া ব্রিজ পেরিয়ে পেলিটিসের দিকে এগোলো, তখন হঠাৎ করে খেয়াল করলাম রাস্তার ধারে একটি পরিচিত দৃশ্য। হলদে কালো একটা রিকশো, মিসেস ওয়েসিংটনের রিকশো। এটা এখন কে ব্যবহার করছে কে জানে? কি? এই তো মিসেস ওয়েসিংটনের রিকশোটা। কোথায়? আরে এই তো তোমার সামনে। কই? রিকশোটা সোজা কিটির দিকে এগিয়ে আসছিল। এবার তার গতি বাড়লো। আমি চিৎকার করে উঠলাম, আরে কিটি ধাক্কা লাগবে। কিন্তু কিন্তু তারপর অবাক হয়ে দেখলাম কিটি আর তার ঘোড়া রিকশোর মধ্যে দিয়ে চলে গেল, যেন যেন ওটা আসল নয়, ছায়ামূর্তি। তোমার কি হয়েছে বলো তো? মাথাটা খারাপ নাকি তুমি ভাবো আমি ঘোড়া চড়তে পারি না? আমার সামনে রিক্সা থাকলে আমি তাকে ধাক্কা মারবো? কিটি রেগে নিজের ঘোড়া নিয়ে বেরিয়ে গেল। আমার কি হয়েছে আমি নিজেই বুঝতে পারলাম না। আমি ঘোড়া উল্টো দিকে ঘুরিয়ে দেখি হলদে কালো রিকশো এবার এবার আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। জ্যাক ডার্লিং, জ্যাক, সব ঠিক হয়ে যাবে। না, এবার আর কোনো ভুল নেই। রিকশোর এখন থেকে বেরিয়ে আছে একটা সাদা গ্লাভস পরা হাত। কতক্ষণ যে আমি রিকশোটার দিকে তাকিয়েছিলাম আমি নিজেই জানি না। হঠাৎ আমার খেয়াল হলো পেলিটিসের বয় আমার ঘোড়ার লাগাম ধরেছে। আমি চট করে ঘোড়া থেকে নেমে ক্লাবের ভেতর ঢুকে গেলাম। একটা ব্র্যান্ডি আমার ভীষণভাবে প্রয়োজন। জোর করে ক্লাবের মানুষজনের সঙ্গে আমি আলাপ জমালাম। খানিকক্ষণ পরে শুনতে পেলাম বাইরে কিটির গলা। কিটি আমায় খুঁজছে। আরে তুমি হঠাৎ করে কোথায় চলে গেলে? আমার শরীরটা একটু খারাপ লাগছে। সারাদিন বড্ড রোদে ঘোরা হয়েছে তো। আজ সারাদিন মেঘলা ছিল জ্যাক। মিথ্যেই যদি বলতে চাও একটু ভেবেচিন্তে বলতে পারতে। কিটি রেগে বেরিয়ে গেল।
নিজের ঘরে ফিরে এসে আমি একা বসে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম আমি থিওবল্ড জ্যাক প্যান্সে ICS। আমি তো পাগল নই। কিন্তু তাহলে আমি কেন নিজের মৃত প্রাক্তন প্রেমিকার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছি? মারা যাওয়ার 8 মাস পরে অ্যাগনেসের প্রশ্নই বা আসে কোথা থেকে? কিন্তু ওই গলাটা তাহলে কার? আমি কি ভূত দেখছি? মানে রিক্সাটা তো আমি দেখেছিলাম, একটা ধোঁয়ার মতো রিক্সা, তার মধ্যে দিয়ে কিটি বেরিয়ে গেল। তার মানে তো ভূতই হয়। কিন্তু মানুষের ভূত হয় রিক্সোর ভূত? না 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 না, এটা কেউ বিশ্বাস করবে না। আমি কিটিকে একটা চিঠি লিখলাম, বললাম আমার বদহজম হয়েছে, তার থেকে শরীর খারাপ, আর তাই জন্যই আমি উল্টো পাল্টা দেখছিলাম। চিঠিটা পড়ে কিটির মাথা ঠান্ডা হলো। বিকেলে আমরা একসঙ্গে ঘোড়ায় করে জাখু পাহাড়ের রাস্তা ধরলাম। আমার জাখু যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। আমি হলে অবজারভেটরি হিল বা বয়লেগঞ্জ রোড ধরতাম, কিন্তু কিটির ইচ্ছে ছিল জাখু। পাছে সে আবার রেগে যায়, তাই আমি আর আপত্তি করলাম না। যত আমরা জাখুর চূড়ার দিকে এগোলাম ততই আমাদের ঘোড়ার গতি বাড়তে থাকলো। যত আমরা যাচ্ছিলাম তত আমার আরো বেশি করে অ্যাগনেসের কথা মনে পড়ছিল। এই একই রাস্তা দিয়ে আমরা বেড়াতে যেতাম, এই একই পাইন গাছের শিরশির শব্দ শুনতে শুনতে, এই একই পাহাড়ি নদীর পাশ দিয়ে, এই একই বোল্ডার এরিয়ে। আর এই রাস্তাতেই আমি আবার দেখলাম রিক্সাটাকে। হলদে কালো রিক্সা, ভেতরে যাত্রী শুধু দুটোই জিনিস দেখা যাচ্ছে, মাথার সোনালি চুল আর ধার থেকে বেরিয়ে থাকা সাদা গ্লাভস পরা হাত। কোনো ভুল নেই, একদম স্পষ্ট। কিটি এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছে, কিন্তু না, তার কথা শুনে তো তা মনে হচ্ছে না। রাস্তা একদম ফাঁকা, জ্যাক, চলো একটা রেস হয়ে যাক। আবার রিক্সার মধ্যে দিয়ে কিটির ঘোড়া বেরিয়ে গেল। তার পেছনে পেছনে দৌড়লাম আমি, আর আবার রিক্সা পেরিয়ে যাওয়ার পরেই শুনলাম, জ্যাক, সব ঠিক হয়ে যাবে। আমি ঘোড়ার লাগাম ধরে টান মারলাম। ঘোড়ার গতি বাড়লো, আরো জোরে, আরো জোরে। ওই ডাকটা থেকে যত তাড়াতাড়ি পালানো যায় ততই ভালো। জ্যাক, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মোড় ঘুরেই আবার সেই হলদে কালো রিক্সা, সেই সাদা গ্লাভস পরা হাত আবার আমার সামনে। এবার আমি জোর করে কিটির সঙ্গে কথা বলতে শুরু করলাম। ওর কথায় জোরে জোরে হাসতে শুরু করলাম, যাতে ওই গলাটা আমি শুনতেই না পাই। জ্যাক, সব ঠিক হয়ে যাবে। সেদিন রাতে আমার ম্যানেরিংদের বাড়িতে ডিনার খেতে যাওয়ার কথা ছিল। তাদের বাড়ি যাওয়ার পথে আমি শুনতে পেলাম রাস্তায় দুজন আলোচনা করছে। আরে, আমার বউয়ের ইচ্ছে ছিল ওই রিক্সাটা কিনবে। আমার একটু কেমন কেমন মনে হয়েছিল, আরে মরা মানুষের রিক্সা কিনা। কিন্তু খোঁজ নিয়ে কি জানতে পারলাম জানো, যে লোকটা রিক্সা টানতো সে কলেরায় মারা গেছে, আর রিক্সার মালিক রিক্সাটা ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দিয়েছে। বলে নাকি ওই রিক্সাটা হ্যাজ ব্রট হিম ব্যাড লাক। ওই রিক্সাটা? আমি তো ভাবতাম ওটার জন্য শুধু মিসেস ওয়েজিংটনেরই ব্যাড লাক হয়েছে। তাহলে আমি যেটা দেখেছি সেটা সত্যি রিক্সার ভূত। আমার হঠাৎ হাসি পেল।
প্রচন্ড হাসি। রিক্সার ভূত, রিক্সার ভূত আমায় তাড়া করে বেড়াচ্ছে। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি, একদম বদ্ধ পাগল। অন্ধকারে আবার আবার আমার সামনে সেই রিক্সা। আমি হাসতে হাসতেই বললাম, গুড ইভিনিং মিসেস বেসিংটন। সব ঠিক হয়ে যাবে জ্যাক। আচ্ছা, তুমি 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 নতুন কিছু বলতে পারো না অ্যাগনেস? হ্যাঁ, সেই একই কথা বারবার বলে যাও। একটা নতুন কিছু ভাবো না এবার। হ্যাঁ, বেচারা একেবারে পাগল হয়ে গেছে। হঠাৎ অন্য গলা শুনতে পেয়ে তাকিয়ে দেখি সেই দুজন পথচারী যাদের আমি পেছনে ফেলে এসেছিলাম, তারা তারা মোড় ঘুরে আমার কাছে চলে এসেছে। আর আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাওয়ার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, পাগল নই তো আর কি। আমি না শোনার ভান করে ঘোড়ার লাগামে একটা টান দিলাম। 10 মিনিট পরে আমি ম্যানেরিংদের বাড়ি পৌঁছে গেলাম। দেরি করার জন্য কিটির কাছে একটু কথা শুনতে হলো, কিন্তু তার চেয়ে বেশি কিছু হয়নি। সবই ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু ডিনারের মাঝখানে আমার খেয়াল হলো যে অতিথিদের মধ্যে একজন ম্যানেরিংদের বলছেন আধ ঘন্টা আগে তিনি দেখেছেন রাস্তার মাঝখানে ঘোড়ার পিঠে চড়ে একজন কাল্পনিক এক বন্ধুর সঙ্গে কথা বলছে। বুঝতে বাকি রইল না, সেই ঘোড়সওয়ার স্বয়ং আমি। গল্প বলার শেষে আমাদের দুজনের একবার চোখাচোখি হলো। তিনি আমায় চিনতে পেরেছেন কি না? না, মনে হয় না। আমি খাবারে মন দিলাম। ডিনারের শেষে সেই ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন একজন ডক্টর হেদারলি, সিমলায় থাকেন। ফেরার পথে তিনি বললেন আমায় সঙ্গ দেবেন, কারণ দুজনেই একই দিকে যাচ্ছিলাম। মলের কাছাকাছি পৌঁছে ডক্টর হেদারলি প্রশ্নটা করলেন, আচ্ছা, তোমার ঠিক কি হয়েছিল বলো তো? রাস্তার মাঝখানে হাওয়ার মধ্যে কার সঙ্গে কথা বলছিলে? ও, ডাক্তার তাহলে আমায় চিনেছে। কিন্তু তার এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে কঠিন হতো যদি না ঠিক সেই সময় মলের এক কোণ থেকে দেখা দিত হলদে কালো সাদা গ্লাভস। আমি আঙুল তুলে শুধু বললাম, ওই যে। ডাক্তার অবাক হয়ে খানিকক্ষণ আমি যেদিকে আঙুল দেখাচ্ছি সেদিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি তো আজকে মদ বেশি খাওনি, কাজেই মাতাল তুমি নও। তুমি যেদিকে আঙুল দেখাচ্ছ সেখানে কিন্তু কিছুই নেই। দেখি দেখি তোমার হাতটা একবার দেখি। ও বাবা, তোমার তো হাত কাঁপছে, প্রচণ্ড ঘামও হচ্ছে। এই শোনো, তুমি এক কাজ করো তো, আমার সঙ্গে আমার বাড়ি চলো। চলো, তোমার যাই হয়ে থাকুক আমি তোমায় সারিয়ে তুলবো। চলো। এগোতে গিয়ে দেখি এবার রিক্সা আমাদের দিকে আসছে না, বরং আমাদের আগে আগে চলছে। ডাক্তার বলে চলল, পেট বুঝেছ বাবা, সবই হচ্ছে পেটের গোলমাল। এবার থেকে গোলমেলে মহিলা আর গুরুপাক খাবার দুটোর থেকেই দূরে থাকবে, বুঝেছ? কথা বলতে বলতে আমরা ব্লেসিংটন লোয়ার রোডে পৌঁছে গেলাম। রিক্সাটা খাদের ধারে একটা পাইন গাছের নিচে এসে দাঁড়ালো। আমিও দাঁড়িয়ে পড়লাম। আরে, দাঁড়িয়ে পড়লে কেন? তুমি কি খাদের ধারে রাত কাটাবে নাকি? আমি ডাক্তারকে কি উত্তর দেব ভাবছি, আর ঠিক সেই মুহূর্তে
একটা বিকট শব্দ করে পাহাড়ের ওপর থেকে বেশ কয়েকটা গাছ, পাথর আর মাটি হুড়মুড় করে নেমে এসে আমাদের সামনের রাস্তাটা আটকে দিল। 10। আর দু পা এগোলে আমরা আজ আর বেঁচে বাড়ি ফিরতাম না। ভাগ্যিস তুমি থামলে ইয়াং ম্যান। চলো চলো, আমরা অন্য রাস্তা দিয়ে যাই, চলো। চার্চ রিজ পর্যন্ত ফিরে গিয়ে একটা অন্য রাস্তা ধরেই আমি ডাক্তারের বাড়ি পৌঁছলাম মাঝরাতে। আমায় সারিয়ে তোলার কাজ ডাক্তার প্রায় সঙ্গে সঙ্গেই শুরু করলেন। টানা 1 সপ্তাহ তিনি আমার উপর দিবারাত্র নজর রাখলেন। ধীরে ধীরে আমার উন্নতি হতে শুরু করলো। আমি কিটিকে চিঠি লিখে জানালাম যে আমার ঘোড়া থেকে পড়ে গিয়ে পা মুচকে গেছে। ডাক্তারের চিকিৎসাধীন থাকতে থাকতে আমার তার কথা বিশ্বাস হতে শুরু হলো। পিঠের গোলমাল, তার থেকে মাথার গোলমাল। আমি ভূত দেখিনি, হ্যালিউসিনেশন হচ্ছিল আমার। ডাক্তার আমায় লিভারের ওষুধ দিচ্ছিল, তার সঙ্গে সকাল বিকেল এক্সারসাইজ আর রোজ একবার ঠান্ডা জলে চান। আর 1 সপ্তাহ পরে আমি বেশ সুস্থ বোধ করায় ডাক্তার আমার পিঠ চাপড়ে বলল, গুড, এবার তুমি বাড়ি যেতে পারো। খাওয়া দাওয়া সম্বন্ধে খুব সাবধান থাকবে আর রোজ এক্সারসাইজ করবে, ঠিক আছে? ভয় পেও না ইয়াং ম্যান, তোমার মাথায় কোনো গোলমাল নেই। এবার যাও, কিটি তোমার জন্য অনেক দিন অপেক্ষা করছে, যাও। সেদিন সন্ধেবেলা আমি আবার ম্যানেরিংদের বাড়িতে ডিনারে গেলাম। আমার মন মেজাজ সবই প্রচন্ড হালকা, ফুরফুরে, শরীর সতেজ। ডিনারের শেষে আমি কিটিকে বললাম, চলো ঘোড়া নিয়ে একটু বেরোনো যাক, জাখুটা ঘুরে আসি একবার। তুমি যাবে জাখু? ভূতের মুখে রাম নাম। কি হয়েছে তোমার? আরে 2 হপ্তাহ ধরে ডাক্তারের বাড়িতে আটকেছিলাম, আর পাচ্ছি না, চলো। দুজনে একসঙ্গে আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে গল্প, হাসি, ঠাট্টা, গান, যেন এতদিন কিছুই হয়নি। কিন্তু কনভেন্টটা পেরিয়ে রাস্তার মোড় ঘুরতেই হলদে কালো সাদা গ্লাভস আর সেই গলা। জ্যাক ডার্লিং, জ্যাক ডার্লিং, সব ঠিক হয়ে যাবে। ডার্লিং, সব ঠিক হয়ে যাবে। ডার্লিং, সব ঠিক হয়ে যাবে। ডার্লিং, সব ঠিক। আমি বোধহয় অজ্ঞান হয়ে গেছিলাম, কারণ তারপর আমার কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমি রাস্তায় শুয়ে রয়েছি, আর আমার দিকে তাকিয়ে রয়েছে কিটি। জ্যাক, উঠে দাঁড়াও জ্যাক, উঠে দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। এই শেষ কথাটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল। আমি উঠে দাঁড়িয়ে কিটির হাতটা ধরে তাকে টেনে নিয়ে গেলাম সেখানে যেখানে আমি শেষ রিক্সাটাকে দেখেছিলাম। ঠিক হয়ে যাবে? আরে কি ঠিক হয়ে যাবে? আমি যেখানে যাচ্ছি ওটা আমার পেছন পেছন যাচ্ছে। জ্যাক, তুমি কিসের কথা বলছো? কে তোমার পিছু নিয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিটিকে সব বললাম। তার চোখ দুটো আস্তে আস্তে বড় আর মুখটা আস্তে আস্তে সাদা হয়ে গেল। আমার পুরো গল্প শুনে কিটি বলল, থ্যাংক ইউ মিস্টার প্যান্সি, অনেক হয়েছে। সোহেশ, ঘোড়া লাও। কিটি, কিটি প্লিজ চলে যেও না। কিটি প্লিজ। লাগাম ছাড়ো। কিটি প্লিজ, প্লিজ বোঝার চেষ্টা করো। কিটি, লাগাম ছাড়ো। আমার মুখের ওপর চাবুক দিয়ে মেরেছিল কিটি ম্যানারিং। মুখ কেটে রক্ত বেরোতে শুরু করলো। সেই রক্তাক্ত মুখ নিয়ে আমি ফিরে গেলাম ডক্টর হেদারলির কাছে। আমার মুখের দিকে আঙুল দেখিয়ে বললাম, ডাক্তার, ডাক্তার, মিস ম্যানারিং আমায় চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে না। এই দেখো, এই দেখো তার সই করা চিঠি। কিন্তু কিন্তু আমি তো তোমায় সারিয়ে। ডাক্তারের মুখের অবস্থা দেখে
আমার আবার হাসি পেল। হাসতে হাসতে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যেতে শুরু করলো। চাকুর শিখা, ঘোড়ার খুর, হলদে কালো সাদা গ্লাভস। 7 দিন পরে আমার ঘুম ভাঙল ডাক্তারের ঘরে। এই তো চোখ খুলেছে। কেমন আছো ইয়াংম্যান? কিটি, সব কিছুই মনে আছে তাহলে? কিটি তোমার সব চিঠিগুলো ফেরত পাঠিয়ে দিয়েছে, তার সঙ্গে এই খামটা। এর ভেতরে বোধহয় আংটি রয়েছে একটা। ওর বাবা তোমায় একটা চিঠি লিখেছিলেন, সেটা আমি পড়ে পুড়িয়ে দিয়েছি। ভদ্রলোক তোমায় নিয়ে খুব একটা খুশি নন, সেটা বলাই বাহুল্য। আর কিটি? কিটি তার বক্তব্য তুমি মিসেস ওয়েজিংটনের সঙ্গে যা করেছো তারপর তোমার আত্মহত্যা করা উচিত। তাই বলে আবার ওসব করার চেষ্টা করো না। রেগে গেলে মানুষ একটু ওরম বলে। আমার কিটির সঙ্গে কথা বলা দরকার। উঠো না, কোনো লাভ নেই। আমি তোমার হয়ে কথা বলার চেষ্টা করেছিলাম। কিটি বলে দিয়েছে ও মরে গেলেও তোমার সঙ্গে আর কথা বলবে না। দেখো, যা হওয়ার হয়ে গেছে, সব নিয়ে এখন আর ভেবে লাভ নেই। কিন্তু ম্যানারিংদের কিছু তো একটা বলতে হবে। মানে তুমি কেন এরম করলে তার একটা এক্সপ্লেনেশন তো দিতে হবে। ঘটনাটা কিন্তু এর মধ্যে গোটা সিমলা জেনে গেছে। তোমার মৃগী হয়েছে এটা আমি বলতে পারি, বা বলতে পারি হেরিডিটারি ইনস্যানিটি। তুমি একটু সময় নিয়ে ভেবে আমায় জানাও, কেমন? আমি জানি না। আমায় ঘুমের ওষুধ দাও ডাক্তার, আমি ঘুমোতে চাই। আমি জানি যতক্ষণ ঘুমের ওষুধ কাজ না করছে আমার মাথায় চিন্তা ঘুরতেই থাকবে। অ্যাগনেস আমায় একা ছেড়ে দিচ্ছে না কেন? কি বাকি জীবন এইভাবে তাড়া খেয়ে বেড়াতে হবে? হ্যাঁ। পরের দিন দুপুরে আমার আবার ঘুম ভাঙল। ডাক্তার আমায় বলল যে আমি অসুস্থ, এবং সেই খবরটা নাকি গোটা সিমলায় ছড়িয়ে গেছে। তবে আপাতত সবাই আমায় সহানুভূতির চোখেই দেখছে। কাজেই এখন তুমি আর বাড়ি থেকে বেরিয়ে গোলমাল করো না, বুঝেছো? বিশ্রাম করো, আমি তোমায় ঠিক সারিয়ে তুলব। কিন্তু আমি জানি আমার সারিয়ে তোলা ডাক্তারের কাজ নয়। ওই রিক্সোটা আমার কর্মফল, আর আমার কর্মফল আমাকে জীবদ্দশাতেই ভোগ করতে হবে। এদিকে ডাক্তারের চিকিৎসায় আমার শরীরে কিন্তু বল ফিরে এলো কয়েকদিনের মধ্যেই। এমনকি মুখের কাটা দাগটাও মিলিয়ে গেল। 15ই মে আমি হেদেলের বাড়ি থেকে বেরোলাম, আর খানিকটা অভ্যেস মতোই ক্লাবে গেলাম। গিয়ে দেখি আমার অসুস্থতার খবর সবাই জানে, তাই হয়তো আমার সঙ্গে সবাই খুব নরমভাবে কথা বলছিল। ক্লাবে লাঞ্চ সেরে বিকেল 4টে নাগাদ কিটির দেখা পাওয়ার আশায় আমি মলের দিকে গেলাম। কিন্তু আমি জানতাম যেই আমি বেরোবো অ্যাগনেসের রিক্সোর দেখা পাবো, এবং হলেও তাই। কিন্তু রিক্সা আমার দিকে তেড়ে না এসে আমার পাশে পাশে চলতে লাগলো। আমাদের দুজনের মধ্যে কোনো কথা হলো না, চুপচাপ একসঙ্গে হেঁটে চললাম আমরা। মাঝ রাস্তায় কিটি ঘোড়ায় চড়ে আমার পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তার সঙ্গে আরেকটি ঘোড়ায় একজন লোক। কিটি আমার দিকে তাকালো না পর্যন্ত, কিন্তু রাস্তা একটাই, কাজে এবার কিটি আর তার নতুন প্রেমিকও আমাদের সঙ্গেই চলল। ওরা একটু আগে আগে
আর আমরা একটু পেছনে। কনভেন্টের মোড় ঘুরে কিটিদের ঘোড়া দুটোর গতি বাড়ল। আমি দাঁড়িয়ে পড়লাম। আমার পাশে রিকশো দাঁড়িয়ে গেল। এবার আমি আর থাকতে পারলাম না, অ্যাগনেসকে প্রশ্নটা করেই ফেললাম। অ্যাগনেস, এসবের মানে কি? আমায় একটু বোঝাবে। রিকশোর ওপরে ঢাকনা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে বসে আছেন মিসেস অ্যাগনেস কিথ ওয়েসিংটন। পরনে সেই জামাটা যেটা ওর গায়ে আমি শেষ দেখেছিলাম। অ্যাগনেসের মাথাটা আস্তে আস্তে আমার দিকে ঘুরে গেল, আর তারপর অ্যাগনেস কথা বলতে শুরু করলো। ও আমায় যা বলল তাই এখানে লেখার সাহস আমার নেই। তার কথা শেষ হলে আস্তে আস্তে আমরা একসঙ্গে হেঁটে ফেরার পথ ধরলাম। বড় লাটের বাড়িতে পার্টি ছিল সেদিন সন্ধ্যাবেলা। ফেরার পথে দেখলাম অনেক মানুষ হেঁটে পার্টি থেকে বাড়ি ফিরছেন। তাদের মধ্যে কিটি। অনেক ছায়ামূর্তির মধ্যে আরো একটা ছায়ামূর্তি। তারপরের 2 সপ্তাহ সব ঘটনার বর্ণনা লিখতে গেলে আমার এই গল্প শেষ হবে না। দিনের পর দিন, সকাল সন্ধে আমি আর অ্যাগনেসের সেই রিকশো, আমরা সিমলার রাস্তায় হেঁটে বেড়াতাম। যেখানে আমি যেতাম ওই হলুদ কালো রিকশো আমার জন্য অপেক্ষা করত। দিনে রাতে সর্বক্ষণ সর্বত্র। মিসেস ওয়েসিংটন আর আমি কথা বলতে বলতে, আড্ডা মারতে মারতে হেঁটে বেড়াতাম। সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। আস্তে আস্তে সিমলায় খবর ছড়ালো যে আমি পাগল হয়ে গেছি। কিন্তু তাতে যে আমার বিশেষ তফাৎ হলো তা নয়। আমি যেমন থাকতাম, কাজ করতাম, ক্লাবে যেতাম, তেমনই রইলাম। পরিবর্তন শুধু এই যে আমার সব সময়ের সঙ্গী এটি হলদে কালো রিকশো, যার কোনো ছায়া পড়ে না। বেশিক্ষণ রিকশো থেকে দূরে থাকতে হলে আমার একলা লাগতো, মন খারাপ হয়ে যেত। কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে ওই রিকশো আমার প্রাণ শক্তি ধীরে ধীরে শুষে নিচ্ছে। রোজ আমি একটু একটু করে মারা যাচ্ছি। রোজ রাতে আমি প্রার্থনা করতাম, একবার, শুধু একবার যদি আমার পরিচিত পুরনো জগতে ফিরে যেতে পারি, যেখানে আমায় রাস্তায় বেরোলে কিটিকে আরেকটা লোকের সঙ্গে আমায় দেখতে হবে না। তো আমার পাপের প্রায়শ্চিত্তের কোনো শেষ নেই। 27 অগস্ট ডাক্তার আমায় বলেছে সরকারের কাছে ছুটির আবেদন করতে। নিজের প্রাক্তন প্রেমিকার ভূতের থেকে ছুটি। না হেসে পারলাম না। বললাম আমার পক্ষে চুপচাপ সিমলায় বসে মৃত্যুর অপেক্ষা করাই ভালো। কিন্তু আমি কোথায় মারা যাব? ভদ্রলোকের মতো নিজের বিছানায়, নাকি মলে অ্যাগনেসের সঙ্গে হাঁটতে হাঁটতে? তারপর কি আমিও অ্যাগনেসের সঙ্গে রিকশায় চেপে সিমলায় বেড়াবো? সারাক্ষণ আমার এখন এই একটাই চিন্তা আর এক অন্তহীন অপেক্ষা, এক অজানা অন্তের জন্য। কিন্তু ঠিকই আছে, এই শাস্তি আমার ন্যায্য প্রাপ্য। কারণ মিসেস অ্যাগনেস কিথ ওয়েসিংটনকে কেউ যদি খুন করে থাকে, তাহলে সে তো আমি।
শুনছিলেন দ্য ফ্যান্টম রিক্সা, রচনা রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিংয়ের জন্ম 30শে ডিসেম্বর 1865 সালে। রুডিয়ার্ড কিপলিং ছিলেন একাধারে সাংবাদিক, ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং কবি। তিনি ভারতের বম্বেতে, বর্তমানে মুম্বাইতে জন্মগ্রহণ করেন এবং তার রচনায় ভারতের পটভূমি বারবার ফিরে এসেছে। 1907 সালে তিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। তার সবচেয়ে জনপ্রিয় সৃষ্টিগুলির মধ্যে অন্যতম হল দ্য জাঙ্গল বুক, দ্য ম্যান হু উড বি কিং। অতিপ্রাকৃত বা ভৌতিক গল্পের ক্ষেত্রেও কিপলিংয়ের এক বিশেষ মুনশিয়ানা ছিল। এই গল্পটি আমরা নিয়েছি রাস্কিন বন্ড সম্পাদিত রূপা পাবলিশার্স থেকে প্রকাশিত দ্য হরর অমনিবাস এই বইটি থেকে। গল্পের বিভিন্ন ভূমিকায় ডক্টর হেদালে অগ্নি, মিসেস ওয়েসিংটন অয়ন্তিকা, কিটি ম্যানারিং শ্রী, গল্পের কথক সুমক, গল্পের অনুবাদ, অডিও নাট্যরূপ, পর্ব পরিচালনা এবং জ্যাক প্যান্সের ভূমিকায় দীপ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ সেনগুপ্ত, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।